গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল। কর্মরত ফিলিস্তিনি কর্মীদের তথ্য চেয়েছে তেল আবিব। জাতিসংঘের উদ্বেগ। ইরানি মুদ্রার রেকর্ড দরপতনের জেরে কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কেন্দ্রীয় ব্যাংক প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের আশ্বাস সরকারের। বেগম খালেদা জিয়ার জানাজার খবর বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহ প্রতিবেদন প্রকাশ, লাখ লাখ মানুষের উপস্থিতির তথ্য। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিচ্ছে বিশ্ব। দেশে দেশে জমকালো আতশবাজি, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে ব্যাপক ভিড়। সংখ্যা হানাহানি বন্ধ করে নতুন শুরুর প্রত্যাশা। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। সংস্থাগুলোকে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য চেয়েছে তেল আবিব। শর্ত না মানলে ২০২৬ সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি আঘাত হানা ঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত গাজা। অনেক স্থাপনা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গেছে। যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা অবকাঠামো বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে। এতে হতাহতের পাশাপাশি আশ্রয় সংকট আরও গভীর হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ৯০% বেশি তাঁবু হয় ঝড়ে উড়ে গেছে, নয়তো পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার রাত কাটাচ্ছে তীব্র ঠান্ডায়। বৃষ্টি হলেই তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এই সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলোর কাজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডক্টর উইদাউট বর্ডার্স, এমএসএফ সহ অন্তত ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম স্থগিতের পরিকল্পনা করেছে ইসরায়েল। সংস্থাগুলোতে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। শর্ত না মানলে ২০২৬ সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে তেল আবিব। সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, নিষেধাজ্ঞা দেয়া হলে উপত্যকার হাজার হাজার মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, সহায়তা বন্ধ হলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে ত্রাণ কাজের জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি ধীর হয়ে পড়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সব বিষয়েই জটিলতা রয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সংকুচিত করছে। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বুধবার বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন শিশুসহ কয়েকজন। অভিযান চালিয়ে খার্কিভ, জাপোরিজিয়া ও দোনেৎস্কে নতুন বসতি দখলে দাবি করেছে মস্কো। শতাধিক হামলা প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। এদিকে নতুন বছরে রুশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাতভর ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে আবাসিক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়, আগুন ধরে যায় বিভিন্ন জায়গায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বন্দর সংলগ্ন লজিস্টিক্স ও জ্বালানি স্থাপনা। জরুরি সেবা বিভাগ জানায়, রুশ হামলায় শিশুসহ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। ইউক্রেনের অভিযোগ, এই হামলায় কৃষ্ণসাগর অঞ্চলের নৌ পরিবহনও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। বিভিন্ন ফ্রন্টে রাশিয়া ইউক্রেনের মধ্যে সম্মুখ লড়াই চলছে। অভিযান চালিয়ে খার্কিভ, জাপোরিজিয়া ও দোনেৎস্কে নতুন বসতি দখলের দাবি করেছে মস্কো। এদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি রাশিয়া। এদিকে নতুন বছরে রুশ নাগরিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে চলমান যুদ্ধ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। যুদ্ধরত সেনাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৩টি নৌযান ধ্বংস হওয়ার পাশাপাশি অন্তত ৩ জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদার অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায় নৌযানগুলো একসঙ্গে বহর আকারে চলছিল। প্রথম নৌযানে হামলায় কয়েকজন হতাহত হন। বাকি দুই নৌযানের আরোহীরা পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। এরপর ওই দুটি নৌযান ডুবে যায়। ইউএস সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে এ তথ্য জানায়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। এর মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্যের সময় মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে নিয়ে ভুয়া খবর প্রচার করছে। তার ভাষায়, ওয়াশিংটন কারাকাসের উপর ভেটো চাপাতে চায়। তাই মার্কিন নাগরিকদের সামনে ভেনেজুয়েলাকে একটি মাদক পাচারকারী ও সন্ত্রাসী দেশ হিসেবে উপস্থাপন করছে হোয়াইট হাউস। তিনি উপস্থিত ব্যক্তিদের এই অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই দিন মাদক পাচার রোধে ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি জানান, সোমবার ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করা 8টি অজ্ঞাত উড়োজাহাজ ভূপাতিত করা হয়। পাদ্রিনোর মতে, এসব পদক্ষেপ প্রমাণ করে যে ভেনেজুয়েলার সরকার আন্তর্জাতিক অপরাধী চক্রের সঙ্গে জড়িত নয়। এদিকে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সাউদার্ন কমান্ড জানায় অঞ্চলটিতে প্রায় 15,000 সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 নৌ ও মেরিন সদস্য যুদ্ধজাহাজে অবস্থান করছে। পুয়ের্তো রিকোয় ফাইটার জেট, ড্রোন ও স্থলযান মোতায়েন অব্যাহত রয়েছে। পরিত্যক্ত লা সেইবা নৌঘাটিতে মোতায়েন করা হয়েছে F-35B মেরিন জেট। ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন ঘিরে চলমান বিক্ষোভ তেহরান সহ একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। সরকার বিক্ষোভকারীদের সঙ্গে সংলাপের আশ্বাস দিয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অনিশ্চয়তাই দেশটির অর্থনৈতিক পতনের মূল কারণ। একের পর এক নিষেধাজ্ঞা ও সংঘাতের চাপে নুয়ে পড়ছে ইরানের অর্থনীতি। জীবনযাত্রার মান কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে মূল্যস্ফীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর নেমে গেছে ডলারের বিপরীতে প্রায় 13,90,000-এ, যা দেশটির ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন মান। এর প্রভাব সরাসরি পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে রোববার থেকে রাজধানীতে বিক্ষোভ চলছে। তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দাবি শোনার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপে বসার আহ্বান জানান সরকারি মুখপাত্র। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের পদত্যাগ গ্রহণ করা হয়। জনগণের দাবি যতই কঠোর হোক, আমরা তাদের কথা শুনব। আমাদের বিশ্বাস, নাগরিকরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের উপর চাপ বাড়ছে বলেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। সরকার হিসেবে আমাদের দায়িত্ব জনগণের দাবি শুনে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা। বিশ্লেষকরা বলছেন, মুদ্রার দরপতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। তেল রপ্তানি সীমিত হয়ে যাওয়ায় বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ। শক্তিশালী মুদ্রা প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি শ্বাসরুদ্ধ অবস্থায়। অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাও সংকট বাড়িয়েছে। বাজেট ঘাটতি মেটাতে বাড়ানো হয়েছে সরকারি ব্যয়। ঘাটতি পূরণে ছাপানো হয়েছে অতিরিক্ত টাকা। ফলে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 40%-এর ওপরে। এই চাপ সরাসরি পড়েছে মানুষের জীবনে। খাদ্যপণ্যের দাম বেড়েছে দ্রুত গতিতে। স্বাস্থ্য ও নিত্যপণ্যের খরচ নাগালের বাইরে যাচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতি আরও জটিল করছে। পরমাণু আলোচনা অচল। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ বাজারে আতঙ্ক ছড়িয়েছে। নতুন সংঘাতের আশঙ্কায় বিনিয়োগও থমকে গেছে। মানুষ রিয়াল ছেড়ে ডলার ও সোনার দিকে ঝুঁকছে। ব্যাংক খাত দুর্বল হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। নীতি নির্ধারকদের উপর দ্রুত আস্থা কমছে বাসিন্দাদের। এই অনাস্থায় রিয়ালের পতনকে আরও ত্বরান্বিত করছে। বিশ্লেষকদের দাবি, অর্থনৈতিক দুষ্টচক্রে আটকে পড়েছে ইরান। বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজির মধ্য দিয়ে দেশে দেশে বরণ করা হলো নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026কে স্বাগত জানায় নিউজিল্যান্ডবাসী। ওকল্যান্ডে চোখ ধাঁধানো আতশবাজিতে আনন্দে মাতেন বহু মানুষ। মনোমুগ্ধকর আতশবাজির আলোয় নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়াও। এছাড়া নতুন বছর বরণে আমিরাত, হংকং, তাইওয়ানেও হয়েছে আলোর উৎসব। বিগ বেনের কাঁটা 12 ঘরে পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়ে লন্ডনবাসী। চারদিকে দেখা যায় আলোর খেলা। একের পর এক আতশবাজিতে আকাশ আলোড়িত করেই নতুন বছরকে স্বাগত জানায় ব্রিটেন। টেমস নদীর তীরে ভিড় করে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় হাজার হাজার মানুষ।
এ যেন আলোর ঝর্ণা, সোনালী রঙের স্রোত থেকে চোখ সরানো দেয়। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই দুবাইয়ের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা আতশবাজি আর আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে ওঠে। ছিল ড্রোন শো, আনন্দ উচ্ছ্বাসে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেন সাধারণ মানুষ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে কাতারেও ছিল জমকালো আয়োজন। চোখ ধাঁধানো আতশবাজি, আলোকসজ্জা আর ড্রোন শোতে মন্ত্রমুগ্ধ হয়ে যান হাজার হাজার মানুষ। নতুন বছরকে জমকালোভাবে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়াবাসী। প্রতি বছরের মতো এ বছরও দেশটির সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস ঘিরে ছিল এই আয়োজন। যদিও উৎসব শুরুর আগে সম্প্রতি দেশটির বন্দাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাইওয়ানেও আতশবাজি আর আলোক প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। প্রথম প্রহরের তাইওয়ানের রাজধানীর আইকনিক তাইপে 101 টাওয়ারকে সজ্জিত করা হয় বর্ণিল আলোয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নতুন বছরকে বরণ করলেন হংকংবাসীও। চোখ ধাঁধানো আলোর প্রদর্শনী ও লাইট শোর মধ্য দিয়ে উৎসবে মাতেন সবাই। তবে গেল নভেম্বরে হংকংয়ের তাইপো নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হওয়ায় এবার উৎসব উদযাপনেই ছিল না আতশবাজির আয়োজন। থাইল্যান্ডেও আতশবাজি আর জমকালো আলোর প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ব্যাংককের আকাশ আলোকিত হয় রঙিন আলোর ঝলকানিতে। সবার আগে নতুন বছরকে বরণ করে নেয় নিউজিল্যান্ড। স্থানীয় সময় রাত 12টা বাজতেই আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অকল্যান্ড শহরের আকাশ। নতুন বছরকে স্বাগত জানাতে বিখ্যাত স্কাই টাওয়ারের আশপাশে জড়ো হন কয়েক হাজার মানুষ। সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শুধু সোমালিয়ার সঙ্গেই নয়, আফ্রিকার হর্ন অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় ধাক্কা দিয়েছে ইসরায়েল। 3 দশকের বেশি সময় ধরে স্বীকৃতিহীন থাকা একটি বিচ্ছিন্ন অঞ্চলকে হঠাৎ স্বীকৃতি দেয়ায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়েও। একদিকে সার্বভৌমত্বের লড়াই, অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে তেল আবিবের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বিতর্কের জন্ম দিয়েছে। গত 26 ডিসেম্বর ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1991 সালে সোমালিয়ার সামরিক শাসক সিয়াদ বারি উৎখাতের পর অঞ্চলটি একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। প্রায় 60 লাখ মানুষের এই অঞ্চলে নিজস্ব সরকার, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বাহিনী ও মুদ্রা থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাব ছিল বড় বাস্তবতা। ইসরায়েলের সিদ্ধান্তকে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট ঐতিহাসিক মুহূর্ত বললেও একে সরাসরি সার্বভৌমত্বে আঘাত হিসেবে প্রত্যাখ্যান করেছে মোগাদিসু। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, গত 34 বছর ধরে শান্তিপূর্ণ উপায়ে দেশ পুনরায় একত্রীকরণের চেষ্টা চালাচ্ছে সোমালিয়া। সেই প্রক্রিয়ার মাঝেই ইসরায়েলের এই অপ্রত্যাশিত ও অস্বাভাবিক স্বীকৃতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই ঘোষণা শুধু বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করছে না, বরং সোমালিয়ার রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করেন তিনি। ইসরায়েলের ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তুরস্ক, সৌদি আরব, মিশর, চীন, আফ্রিকান ইউনিয়ন, ইরান, কাতার সহ বহু দেশ ও সংস্থা সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে অধিকাংশ সদস্য দেশ সিদ্ধান্তটির নিন্দা জানায়। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে এবং এটিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে তুলনা করে। সোমালি গোয়েন্দা তথ্যের বরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ দাবি করেন, স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড ইসরায়েলের 3টি শর্ত মেনে নিয়েছে: গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া। তার অভিযোগ, সোমালিল্যান্ডে আগে থেকেই সীমিত ইসরায়েলি উপস্থিতি ছিল। নতুন স্বীকৃতি সেই গোপন সম্পর্ককেই প্রকাশ্যে এনেছে, যদিও ইসরায়েল ও সোমালিল্যান্ড এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের মূল আগ্রহ কৌশলগত জলপথ, লোহিত সাগর, পারস্য উপসাগর ও এডেন উপসাগরে প্রভাব বিস্তার করা। ইয়েমেনের ইরানপন্থী হাউথিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক ও গোয়েন্দা সুবিধা পেতেই সোমালিল্যান্ডকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তেল আবিব। একই সঙ্গে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সম্ভাব্য বাস্তুচ্যুতির পরিকল্পনার সঙ্গে এই স্বীকৃতির যোগসূত্র দেখছে সোমালিয়া ও ফিলিস্তিন কর্তৃপক্ষ।